ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা এতদিন মানে মাঝখানে 3টে বা 4টে এপিসোড আমরা যে হরপ্পীয় সভ্যতা, এই সভ্যতার বাইরে এই যে আমাদের বিশাল ভারতবর্ষ, এই ভারতবর্ষের অন্যত্র মানব সভ্যতার ক্রমবিকাশ কিভাবে হয়েছিল এটা নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ সিন্ধু অঞ্চলের বাইরের সভ্যতা। তো আমরা ফিরে এলাম যে হরপ্পীয় সভ্যতা বা সিন্ধু নদীর অববাহিকা অঞ্চলের যে সভ্যতা, সেই সভ্যতার সম্পর্কে আরো বিস্তৃত জানা। তো এখানে আমরা তো জানলাম এটা পৃথিবীতে যতগুলো সভ্যতা ছিল, মিশরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা বা সুমেরীয় সভ্যতা, এরকম অনেক সভ্যতাই তো ছিল আমাদের এই সিন্ধু সভ্যতার সমসাময়িক, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের এই যে সভ্যতা, এই সভ্যতার সমসাময়িক। একেবারেই একটা উল্লেখযোগ্য বিষয়, এটা আমাদের গর্বের বিষয়, আমরা গর্ব করতে পারি এ নিয়ে, যে অন্যান্য সভ্যতাগুলো যেখানে ছিল কৃষি প্রধান, অর্থাৎ গ্রামীণ সভ্যতা, আর আমরা দেখি এই হরপ্পীয় সভ্যতা বা সিন্ধু নদীর অববাহিকা অঞ্চলে গড়ে ওঠার সভ্যতা, সেটা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। তো নগর কেন্দ্রিক সভ্যতা তো হঠাৎ করে আর আসেনি, গ্রাম থেকে নগর, অর্থাৎ এটা আমরা বলতে পারি হলপ করে যে পৃথিবীর অন্যান্য প্রান্তের যে সমস্ত সভ্যতাগুলো, মানব সভ্যতাগুলো, সেগুলো একই সময়ে গড়ে ওঠা হরপ্পীয় সভ্যতার থেকে অনেকটাই পেছনে ছিল, অর্থাৎ নগর কেন্দ্রিক সভ্যতা তারা গড়ে তুলতে পারেনি। কৃষি উৎপাদন, অন্যান্য জিনিসপত্র, নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্র, প্রযুক্তিবিদ্যার ব্যবহার, এটা তারা করেছে, ঠিক আছে, কিন্তু ভারতীয় উপমহাদেশের এই সভ্যতা যতটা গিয়েছিল ততটা ওরা এগোতে পারেনি, এটা আমরা একদম পরিষ্কার নির্দ্বিধায় বলতে পারি। তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, যে হরপ্পীয় সভ্যতার কৃষি, আসলে প্রথম দিকের আলোচনায় কিছু কিছু অংশ গেছে, আমি বলেছি, কিন্তু এখন আবার সেগুলোকে একটু বিস্তৃত করে আমরা আরেকটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে কৃষি দিয়েই তো মানুষের জীবন, অর্থাৎ প্রথম মানুষ সভ্যতার উষা লগ্নে যেদিন মানুষ এগ্রিকালচারটা শিখলো, অর্থাৎ কৃষি উৎপাদন, এগ্রিকালচারাল প্রোডাকশন, যেগুলো মানুষের খাদ্যের যোগান দেয়, মানুষ যেটা বেঁচে থাকে খেয়ে, আগে তো খাওয়া, মানুষের বেঁচে থাকা, তারপরে মানুষ আনুষঙ্গিক যে বিষয়গুলো, প্রসাধনী সামগ্রী বা তার যে লাক্সারিয়াস যে সমস্ত জিনিসপত্র যেগুলো ব্যবহার করে মানুষ, সেগুলো তো পরে। তো এটার দিকে বিচার করলে আমরা দেখি যে কৃষি উৎপাদনটা প্রথম সিন্ধু সভ্যতার লোকেরা কিভাবে কৃষি উৎপাদনটা করলো, এটা একটা ফর্মুলা আছে। মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসের ফর্মুলা হলো, অ্যাকচুয়ালি মানুষ প্রথম থাকে কি, মানুষ প্রথম ছিল ফুড গ্যাদারার বলা হতো তাদেরকে, খাদ্য সংগ্রহকারী মানুষ, ফুড গ্যাদারার, খাদ্য সংগ্রহকারী মানুষ, মানে এরা স্থায়ীভাবে তখনও এরা খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারেনি, অর্থাৎ তাদের যে অভ্যাস, তাদের যে ক্রমবিকাশ তখনও সেই জায়গায় গিয়ে পৌঁছায়নি। তো সুতরাং এই যে উষালগ্নে, সভ্যতার উষালগ্নে মানুষ, এই যে খাদ্য সন্ধানী মানুষ, ফুড গ্যাদারার পিপল, এরা বন, জঙ্গল, নদী, বিভিন্ন স্থান থেকে তারা খাদ্য সংগ্রহ করত। সঙ্গত কারণেই তাদের জীবনটা ছিল, আমরা বলতে পারি সেটা যাযাবর জীবন, কারণ তারা এক জায়গায় বসে থাকতো না, অর্থাৎ এক জায়গায় থাকলে তো তাদের খাদ্য পাওয়া যাবে না, যেখানে গেল সেখানে আশেপাশে যে সমস্ত ফল মূল, পশু পাখি যেগুলো আছে শিকার করে খেয়ে নিল। এখন এখান থেকে তারা অন্যত্র একটা আরেক অন্য জায়গায় খাদ্যের সন্ধানে তারা যেত, এই একটা ব্যাপার। তারপরে এবার মানুষ কি শিখলো, মানুষ এবার খাদ্য সংগ্রহের মধ্যে ওই যে পশু শিকার, ফলমূল সংগ্রহ, এই সমস্ত বিষয়গুলো বললাম। এবার মানুষ কি করলো, এই যে বন্য প্রাণী বা বন্য পশু যেগুলোকে তারা ধরলো, কিছু মারলো, কিছু ধরলো,
এখন ধরাগুলোকে তারা পোষ মানাতে শুরু করলো, যেগুলো একটু যাদের একটু আচরণ, অর্থাৎ যে সমস্ত পশুর আচরণ একটু শান্ত স্বভাব প্রকৃতি, সেগুলিতে তো তারা পোষ মানাবে। এটা তো স্বাভাবিক। আমরা দেখি প্রথম গরুকেই বা ষাঁড়, যেটা তারা কৃষিকাজে ব্যবহার করতো, গরুর যে দুধ তারা খেত, প্রথম তারা এগুলোকেই পোষ মানায়। এখন সিংহকে তো আর সেভাবে পোষ মানানো যাবে না, বা অন্য যে সমস্ত হিংস্র প্রাণী রয়েছে সেগুলো। মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে সেদিন বুঝতে পেরেছিল কোন প্রাণীগুলো হিংস্র আর কোন প্রাণীগুলো মানে কি বলবো শান্ত, অর্থাৎ কোনগুলোকে পাশাপাশি রাখা যায়, কোনগুলোকে প্রতিপালন করলে তার থেকে আবার নতুন করে খাদ্য হবে, অর্থাৎ বাচ্চা দেবে, বাচ্চাকে পরিপালন করবে, সেখান থেকে হবে। এই মানুষ এটা তাদের অভিজ্ঞতার মধ্যে তারা বুঝতে পেরেছিল। এখন পশুপালনের পরেই কিন্তু মানুষ আস্তে আস্তে কি কৃষিকাজটা শিখে। এখন কৃষিকাজ শিখতে গেলে কি করতে হবে? তাকে স্থায়ীভাবে বসবাস করতে হবে। এখন পশুপালন বা শিকারী জীবন বা ফুড গ্যাদারার যে লাইফটা, সেটাকে কেন্দ্র করে মানুষ যখন এক জায়গায় কিছুদিন থাকতে শুরু করলো, তখন দেখলো সে যে ফলটা খেয়েছে তার যে আঁটিটা বা তার যে বীজটা পাশে ফেলে রেখেছিল, সেখান থেকে আবার গাছ হয়ে গেল, গাছের পর ফল হলো। এখন দেখা গেল কি এই তার ফলের জন্য বা শস্য দ্বারা জাতীয় তারা যে সমস্ত খাবার খেত, সেগুলোর জন্য এখন আর তাকে ঘুরে বেড়াতে হবে না, সে ওখান থেকেই খাদ্যটা সংগ্রহ করতে পারবে। আমাদের ভারতীয় উপমহাদেশের যে সভ্যতা, এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পীয় সভ্যতা, আমরা যাই বলি না কেন, এগুলো কিন্তু এইভাবে সিঁড়িগুলো, সমস্ত সভ্যতার যে সিঁড়ি একটা ধাপ, এই ধাপগুলো মানে স্টেপসগুলো তারা একটা একটা করে এগিয়ে এই ভারতীয় সভ্যতাটা গড়ে তুলেছিলেন। এখন দেখুন এগ্রিকালচার, কৃষি সম্বন্ধে যদি আমরা বলতে যাই, এটা তো একটা মেথড, কৃষিটাও তো একটা মেথডে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে হয়। এখন এগ্রিকালচার যে শব্দটা, এটা অ্যাকচুয়ালি একটা ল্যাটিন শব্দ, এগ্রিকালচুরা থেকে এগ্রিকালচার শব্দটা এসেছে। আর এই ল্যাটিন শব্দ আছে কি, যেমন আগার, AGER, আগার, অর্থাৎ এর শব্দের অর্থ হলো ল্যান্ড বা ভূমি। তারপরে কালচার শব্দের অর্থ হলো কর্ষণ। তাহলে এগ্রিকালচার মানে ভূমি কর্ষণ। ভূমি কর্ষণ মানে চাষ, মাটিকে শস্য উৎপাদনের উপযুক্ত করে তোলা। দেখুন এই যে প্রক্রিয়াটা সেই সময় পৃথিবীর অন্যান্য দেশের সাথে ভারতীয় যে সভ্যতার যে ক্রমবিকাশ, সিন্ধু সভ্যতা, হরপ্পীয় সভ্যতা আমরা যেটাকে বলি, বা তার পাশে আমরা যে আলোচনা করলাম, সিন্ধু নদীর অববাহিকার মধ্যেই তো ছিল না সভ্যতাটা আটকে। আমরা এতদিনের আলোচনায় দেখলাম যে এই অঞ্চলটা ব্যতি রেখে আরো বিশাল যে ভারতবর্ষ ছড়িয়ে আছে, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, সেখানকার সভ্যতা, সেখানকার মানুষের জীবনযাত্রা, সেটাও যে অনেক উন্নত ছিল, সেটা আমরা এর আলোচনায়, আগের 2-3টে আলোচনায় আমরা সেটা আলোচনা করেছি, আমরা বলেছি, উল্লেখ করেছি। তো এখন সিন্ধু সভ্যতাটা হলো যেহেতু এটা কেন্দ্রীয় সভ্যতা হিসাবে এখানে বেশি খনন কার্য হয়েছে। আমি আগের দিনেও বলেছিলাম ভারতীয় সভ্যতার আরো কত স্বর্ণখনি আছে, দিনে দিনে সেগুলো আরো বেশি করে আবিষ্কৃত হবে। যেমন হরপ্পা সভ্যতারই যদি বলি, তারা যেই লিপিতে লিখত, সেই লিপির লেখাটা যদি একদিন আবিষ্কৃত হয়ে যায়, তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আমরা তাদের ভাষাটা কি ভাষা ব্যবহার করত, তাদের জীবনযাত্রা সম্পর্কে যেই বিষয়গুলো যেগুলো লেখা আছে বিভিন্ন ফলকে, সেগুলো আমরা অনেকটা জানতে পারবো। তাহলে এখন সিন্ধু সভ্যতার যে পরিবর্তনটা ঘটছিল, আমরা যেটা বললাম, কৃষি উৎপাদনের সঙ্গে সঙ্গে, কৃষি উৎপাদন বলতে আমরা কি বুঝি, মানুষের যে নিত্য প্রয়োজন খাওয়া, তখন চালটা বা ধানটা আমরা সেখানে দেখি, জব, তারপরে গম, বার্লি, ভুট্টা, বাজরা, তিসি, অর্থাৎ ডাল জাতীয় শস্য এবং খাদ্যশস্য, তৈলবীজ, তৈল উৎপাদন, এই ধরনের বীজগুলোকে যদি আমরা বিভিন্ন সেক্টরে যদি আমরা ভাগ করি, বিভিন্ন ডিভিশনে যদি আমরা ভাগ করি, বিভিন্ন ভাগে যদি ভাগ করি, তাহলে আমরা দেখব যে এগুলো সব ছিল। এবং কৃষি উৎপাদনের যে ব্যাপারটা, অর্থাৎ যেটা নগর কেন্দ্রিক সভ্যতার দিকে পাটা যখন ফেললো
এই সিন্ধু অঞ্চলের মানুষ, অর্থাৎ তারা যখন নগরকেন্দ্রিক জীবনের দিকে এগুতে শুরু করলো, এই সময়টা কোনটা? এই সময়টা হলো আমরা দেখতে পাই খ্রিস্টপূর্ব 2600 থেকে 1800 অব্দ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ 2600 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দে। এখন এই সময়টার মধ্যে কিন্তু কৃষি উৎপাদনের সঙ্গে সঙ্গে গ্রামীণ যে সভ্যতা তারা প্রথম শুরু করেছিল, সেই গ্রাম কেন্দ্রিক সভ্যতাটা আস্তে আস্তে নগর কেন্দ্রিক সভ্যতার দিকে চলে গেল, যেটা এই পিরিয়ডের মধ্যে আমরা লক্ষ্য করি না পৃথিবীর অন্যান্য যে সমস্ত সভ্যতাগুলো আছে সেই সভ্যতাগুলোর ক্ষেত্রে। এটা আমাদের একটা বিরাট বড় পাওনা। আমরা হেরিটেজ আমরা কি করতে পারি? আমরা গর্ব করতে পারি। উই ক্যান ফাইট ফর দিস, অর্থাৎ এর জন্য আমরা গর্ব অনুভব করতে পারি। তো আসলে যে এই কৃষি কাজটা তাহলে কখন থেকে শুরু হয়েছিল? সেটা মূলত খ্রিস্টপূর্ব 5500 অর্থাৎ 5500 থেকে পূর্ব থেকে 2230 খ্রিস্টাব্দ নাগাদ ওখানে তারা স্থায়ীভাবে কৃষি উৎপাদন শুরু করে। অর্থাৎ একটা জায়গায় সংঘবদ্ধ হয়ে স্থায়ী বসতি স্থাপন করে কৃষি উৎপাদন করে তাদের যে গ্রামীণ যে সভ্যতা, সেই সভ্যতাটাকে নগরকেন্দ্রিক সভ্যতায় নিয়ে যেতে আরেকটা দেখুন কত একটা গ্যাপ। এটা তো রাতারাতি হয় না, মানে সভ্যতাটা ক্রমবিকাশ যে ঘটে সেটা ধীরে 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 মানুষের মগজের বিকাশ যত ঘটতে থাকে, মানুষ নতুন নতুন কিছু আবিষ্কার করতে থাকে, এবং এই যে প্রকৃতির বিভিন্ন ঘটনাগুলো সম্পর্কে তারা যত বেশি ওয়াকিবহাল হবে, যত তারা আয়ত্ত করতে পারবে, সেই সভ্যতারই অনেক বেশি অ্যাডভান্স বা সামনের দিকে চলে যায়। তাইলে আমরা যে খ্রিস্টপূর্ব 5000 থেকে 5510 খ্রিস্টপূর্বাব্দ থেকে আমরা যেটা বললাম 2223 খ্রিস্টপূর্ব 30 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এই সময়টাতে তারা কি করছিলেন? তারা কৃষি উৎপাদনের সঙ্গে সঙ্গে তারা প্রকৃতির সে সমস্ত রহস্যগুলোকে উদ্ঘাটন করে তাদের প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটিয়ে টেকনিক, আমরা অস্ত্র নির্মাণের কথাই যদি বলি, সেই টেকনিকগুলোকে আরো বেশি উন্নত করে, চাষের পদ্ধতিটাকে আরো বেশি উন্নত করে তারা নগর কেন্দ্রিক সভ্যতার দিকে তারা এগিয়ে গেল। এটা আমাদের বিশাল বড় পাওনা, অন্তত এই মানব সভ্যতার ইতিহাসের মধ্যে। এখন বলতে কি আপত্তি নেই, অনেকে এই যে আমাদের প্রাচীন ভারতীয় যে সভ্যতা, যে এত উন্নত সভ্যতা, মানব সভ্যতার বিকাশের একটা বিশাল ভূমিকা এই যে ভারতীয় মহাদেশের আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষরা যেটা করেছিলেন সেটাকে অতটা বেশি গুরুত্ব দেয় না। তারা মধ্যযুগ নিয়ে বেশি একটা মাতামাতি করতে চায়, একটা অংশ, সবাই না কিন্তু আবার। তো এখন দেখুন এইখানে কি হতো, প্রচুর পরিমাণে বৃষ্টি হতো। এখন যে সিন্ধু সভ্যতার যে অঞ্চলটা আমরা দেখি বা হরপ্পা সভ্যতার, এখন যেই পরিমাণ বৃষ্টিপাত হয়, বা যখন তারা এগ্রিকালচার থেকে যখন নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছিল, আমরা পরবর্তী সময় আলোচনা করলে দেখতে পাবো, তখন ওরা ওই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো। তো বুঝাই তো গেল, যেখানে বৃষ্টিপাত হবে মৌসুমী জলবায়ু সৃষ্টি হবে, সেখানে বিভিন্ন পশু, নূতন নূতন পশুর, বিভিন্ন ধরনের পশু পাখির যেমন সেখানে বসতি বিস্তার করে পাখিরা থাকবে, সেখানে প্রকৃতির থেকে তাদের যে সমস্ত ক্রমবিবর্তন তো তাদের মধ্যেও হয়, যেটা হয়েছে সেটা যেমন হবে, মানুষেরও বিকাশ বা বুদ্ধিতে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সে কিভাবে নিজেকে উন্নত করতে পারে, সেই দিকটাও আমরা দেখি যে যথেষ্ট পরিমাণে ওরা সচেতন ছিল, না হলে এমন একটা সভ্যতা তারা গড়ে তুলতে পারতো না। এটা একদম স্বাভাবিক ব্যাপার। এখন কৃষি উৎপাদনের মধ্যে তারা দেখুন, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই যে বছরের যে নির্দিষ্ট সময়ে একটা ঋতুতে বর্ষা আসবে, বৃষ্টি হবে, অন্য সময় হবে না, তো সুতরাং তাদের শস্য উৎপাদনের প্রক্রিয়াটা তো একটা জায়গায় থেমে যাবে না। সুতরাং তারা রবি শস্য, আমরা যেটা বলি উইন্টার ক্রপস, আর একটা হলো খারিফ শস্য সামার, এই দুটো প্রক্রিয়াতে তারা কিন্তু দুটো ভাগে তারা কিন্তু শস্য উৎপাদন করতেন। এখন সামার বা উইন্টার ক্রপস যেগুলো শীতকালে যে রবি শস্যটা উৎপাদন করতো, তখন তো বৃষ্টিপাত ঠিক সেভাবে হয় না। তাহলে উৎপাদন করতে গেলে কি করতে হবে? কৃষিতে জলসেচের ব্যবস্থা করতে হবে। এখন জলসেচ তারা দুটো মানে প্রক্রিয়া করতো। একটা হলো কূপ খনন করে মাটির নিচে যে গভীরে যে জল আছে সেই জলটাকে তারা নিয়ে আসতো, এসে সেখান থেকে সেচ
ব্যবস্থা তারা করেছিল। আরেকটা হলো কি, যে নদী নালা সেগুলোকে বাঁধ দিয়ে সেখান থেকে জলসেচের ব্যবস্থা, অর্থাৎ কৃষি উৎপাদনকে সারা বছর জারি রাখার জন্য তারা এটা করলো। দেখুন কি সুন্দরভাবে ওরা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা দেখি সভ্যতার ইয়েতে। এখন নদী বাঁধ দিলেই তো জল আর আসবে না, সেখানে আবার নালা তৈরি করতে হবে। নালা যেমন কুয়া থেকে জলটা তো আপনা আপনি উঠবে না, সেখান থেকে আবার জল সংগ্রহ করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও তারা যথেষ্ট পরিমাণে সেখানে আয়ত্ত করে ফেললো। অর্থাৎ যেই এই সভ্যতার যে কেন্দ্রভূমি, তার যে বিস্তার যে যে অঞ্চলে করেছে, সেখানে যেখানে যেখানে যেভাবে করা দরকার, অর্থাৎ যেখানে সারা বছর বৃষ্টি হয় না, সেখানে আবার যেখানে নদী নেই, নদী না থাকলে তো নদীর জল হবে না, তখন সেখানে আবার কূপ খনন করে সেখান থেকে জল তোলা, সেই জল কৃষিকাজে ব্যবহার করা, পশুপালনের জন্য নতুন নতুন চিন্তা ভাবনা করা, নতুন নতুন পশু পাখিকে আরো বেশি করে তাদের যে পোষ মানিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, সেই সমস্ত কাজগুলি অতি সূক্ষ্মভাবে এবং অতি দক্ষতার সঙ্গে তারা সেই কাজটা করেছিলেন। তাদের বুদ্ধিমত্তার এই যে বিকাশ, তারপরে নিউ টেকনোলজি যে প্রয়োগ, তারা সবটাই কৃষিকাজে তারা করেছিলেন। এখন এই যে উৎপাদিত শস্য এই সমস্ত বললাম আমরা, আরেকটা শস্যের কথা না বললেই না হয়, মানব সভ্যতার ক্রমশ বিকাশে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। আমরা জানি আগে পাহাড়ে গুহায় মানুষ বসবাস করত, গাছের বাকল পরিধান করত, তারপরে বস্ত্র ছিল না। এখন এই সময় দেখা গেল এই অঞ্চলের মানুষ তারা কার্পাস বা কটন আমরা যেটাকে বলি, এই কার্পাস চাষটা তারা করলো। কার্পাস থেকে সুতা উৎপাদন করে সেখান থেকে বস্ত্র নির্মাণ করা, সুতি বস্ত্র ব্যবহার তারা খুব করতো। এটা একটা দারুণ জিনিস। তারা এই ব্যবহারগুলিতে তারা একদম পাক্কা হয়ে গিয়েছিল আর কি। তো সেই জন্য আমরা দেখি পশু পাখি, দেখুন এখন সব অনেক পশুই তো আছে তাদের ওখানে, তাহলে এরা গেল কোথায়? গরুকে এত পছন্দ করলো কেন? গরু শান্ত, কুঁজওয়ালা ষাঁড়, আমরা যেটাকে বলদ বলি, কুঁজ আছে, ওই যে লাঙ্গলটা কাঁধে ঝুলিয়ে দিতে হবে, লাঙ্গলটা আটকে থাকতে হবে, তারপরে পেছন থেকে থাকবে, পেছনের দিকে থাকবে ফলা, তারপর ওকে কাজে লাগিয়ে ওরা জমি চাষ করতে পারবে। এখন এই কাজটা দেখুন ওরা কিন্তু করেছিল, কুঁজওয়ালা ষাঁড়গুলোকে কাজে ব্যবহার করছিল। আর কি গরু বা গাভী, আমরা যে গরু দেখলো গাভীর দুধ অত্যন্ত পুষ্টিকর খাবার, সেটাকে তাড়াতাড়ি গাভীটাকে তারা সেখানে পোষণ করতে শুরু করলো। অর্থাৎ দুধকে ব্যবহার কিভাবে করতে হয় সেটা ওরা জানলো। তাইলে এই পর্যন্ত, অর্থাৎ কৃষি কেন্দ্রিক যে কৃষি অবধি আমরা আজকে আলোচনা করলাম। এই আলোচনা ধীরে ধীরে, বেশি লম্বা দিলে আবার একটু সমস্যা হয় শুনতে, এতক্ষণ কেউ আর বসে থাকেন না, 15-20 মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করি, এটা না করলেও নাই হয়। তো সেই জন্য আমি আজকে কৃষি ব্যবস্থা সম্বন্ধে, সিন্ধু সভ্যতার বা হরপ্রিয় সভ্যতার এই সম্বন্ধে সংক্ষেপে একটু আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।